ফ্রেন্ডস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জিএম প্রাইভেট সেন্টার। আমি গোপাল। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ের এনটিপিসি ও গ্রুপ ডির ম্যাথের পার্ট 2 নিয়ে। তো আমার ভিডিওটি ম্যাথের বেস্ট 10 অঙ্ক নিয়ে থাকছে। তো আমার 10টি আমি অঙ্ক বেছেছি, খুব ভালো অঙ্ক, যেগুলো তোমার হচ্ছে এনটিপিসির ও রেলের গ্রুপ ডিতে আসতে পারে। তো আমার ভিডিওটি অবশ্যই দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমাদের ফার্স্ট অঙ্ক আজকে কী আছে? 2286 এর নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ হবে। তো এর নিকটবর্তী কোন সংখ্যাটা পূর্ণবর্গ হবে, এটা যদি আমাদের বের করতে হয়, তার মানে কি এমন একটা সংখ্যা হবে যার বর্গমূল করা যাবে। তো দেখা যাক এটারে বর্গমূল করা যাচ্ছে কি না। ঠিক আছে, তো এটারে আমরা যদি বর্গমূল করার চেষ্টা করি, তা আমরা সবাই জানি, দেখো বর্গমূল যদি আমাদের করতে হয় তাহলে আমাদের ফার্স্ট জোড় তৈরি করতে হয় উল্টো দিক থেকে। এবার উল্টো দিক থেকে আমরা জোড়টা তৈরি করলাম। এবার আমাদের ফার্স্ট নিয়ম কি আছে? ফার্স্ট নিয়মে এখানে আছে যে এখানে যে সংখ্যাটা আমরা বসাবো তার বর্গটা এখানে বসাতে হয়। যেমন দেখো, আমি এখানে বসালাম, তোমার বসাচ্ছি কত? আমি এখানে বসাচ্ছি 4। তাহলে 4-এর বর্গ 16 এখানে বসাবো। তো 16, 22-এর থেকে 16 যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকছে কত? 6। ঠিক আছে, 6 আমরা একটা জোড় নামালাম। এবার তার পরের নিয়মটা আমরা কি জানি, যে এখানে যে সংখ্যাটা আছে তার ডবল কিন্তু এই জায়গাটায় চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ যে এই জায়গায় যে 4 আছে তার ডবল মানে 8 কিন্তু এখানে চলে আসলো। এবার নিয়মটা কি, এখানে যে সংখ্যাটা আমরা দেবো সেই সংখ্যাটাও কিন্তু এখানে বসাতে হয়। বসিয়ে আমাদের এই সংখ্যাটা দিয়ে কিন্তু এই টোটাল সংখ্যাটাকে গুণ করি এখানে বসাতে হয়, তবে আমরা বর্গমূলটা করতে পারি। তো এখানে দেখো, আমরা যদি এখানে 7 বসাই, তো এখানেও তাহলে আমাদের 7 বসাতে হবে। তো 7 × 49 9, হাতে হলো 4, আর 7 × 56, আর 4 হচ্ছে 60 হয়ে গেল। তো এখান থেকে দেখো, আমরা যদি একটার থেকে বিয়োগ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কত? 77। তো দেখো, যদি এই 2086-র ভিতরে যদি এই 77টা না থাকতো তাহলে তো এটা পূর্ণবর্গ হতো, মানে বর্গমূল করা যেত। আর বর্গমূল করা যাবে মানেই সেটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আমরা সেটাকে ধরে নেব। ঠিক আছে, এবার 2000 এই যে 286, তার থেকে যদি আমরা এই 77টা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত? এখানে 6, ওপরে 6 আছে, নিচে 7 আছে, তো 7 আর কত হলে 16 হবে, 7 আর কত হলে 16 হবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি তাহলে 9। সে 1 এখানে চলে আসলো, তাহলে 7 আর 1 হয়ে গেল 8, 8 8 মিলে গেলে এখানে হয়ে গেল 0। তো 2 2 মানে 2209 সংখ্যাটা যদি থাকতো তাহলে সেটাকে বর্গমূল করা যেত। আর সেই সংখ্যাটা বর্গমূল করা গেলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু তাহলে আমরা অপশানের মধ্যে খোঁজার চেষ্টা করব কোনটা, যে 2209টা আছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি অপশান বিতে কিন্তু আছে আমাদের 2209। তো আমরা বি অপশানটা তাহলে আমরা চুজ করব। তো আমাদের সেকেন্ড অঙ্কটা কী আছে? 0.75 × 0.75 প্লাস 2 × 0.25 × 0.25 প্লাস 0.25 × 0.25। তো এর সরলতম মানটা আমাদের কি বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক গ্রুপ ডিতে আমরা এসছে, এর আগেও দেখেছি, এবারও আসার চান্স আছে। তো দেখো, এখানে এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে আমাদের কিন্তু একটা সিম্পল একটা বুদ্ধি খাটাতে হবে। অর্থাৎ আমরা ছোটোবেলার থেকে যে সূত্রগুলো পড়েছি, যে সূত্রগুলো পড়ে আমরা বড় হয়েছি, সেই সূত্রগুলো কিন্তু আমাদের ব্রেনের ভিতরে খাটাতে হবে। যেমন আমরা সূত্র পড়েছি ছোটোবেলার থেকে, কি সূত্র পড়েছি? a + b তার হোল স্কয়ার। সেটা কি থাকে? a² + 2ab + b²। এটা থাকে, এটা আমরা সবাই জানি। a - b তার হোল স্কয়ার থাকে, a² - 2ab + b² থাকে। তো আমরা দেখতেই পাচ্ছি 0.75 × 0.75, তার মানে কি 0.75 তার স্কয়ার আছে, এটা 2 × 0.75 × 0.25। তাহলে এটা যদি আমরা এটা 0.75টা যদি আমরা ধরি, তাহলে তার হয়ে যাচ্ছে স্কয়ার। তো a² + 2a, এইটা যদি আমরা বি ধরি, তো এটা বি + b²। দেখতেই পাচ্ছি 0.25 × 0.25 আছে, অর্থাৎ
আমরা দেখতেই পাচ্ছি যে এই পুরো অঙ্কটা কিন্তু এই সূত্রে পড়ে যাচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মে আছে। তো এটাও আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মে কিন্তু আছে, এটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটাকে আমরা তাহলে এ প্লাস বি, এ বলতে এখানে আমরা এ বলতে তাহলে পেয়ে যাচ্ছি 0.75 আর বি বলতে 0.25। তো তার হবে হোল স্কয়ার, হোল স্কয়ার যদি হয় তাহলে 0.75, তাহলে 5 আর 5 10-এর 0 তাহলে 1, 7 আর 3 10, 1। তো শূন্যের পরে মানে দশমিকের পরে দুটো শূন্য কেটে যাচ্ছে, তো তার হোল স্কয়ার যদি হয় 1 এর স্কয়ার করলে 1 হবে। তাহলে এর অ্যান্সার কিন্তু হবে 1, মানে অপশান এ। থার্ড অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি? থার্ড অঙ্কটা দেখতে পাচ্ছি যে 1/3 প্লাস 1/2 প্লাস 1/x ইকুয়াল টু 4। এখান থেকে তাহলে আমাদের বের করতে হবে কি এক্স এর মানটা কত। তো এটা একটা সিম্পল সমাধান করার অঙ্ক। এটা সাধারণত গ্রুপ ডিতে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এই অঙ্কটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, সিম্পল আমরা সমাধানটা করব। তো সিম্পল সমাধান করতে গেলে আমরা খুব সহজে, খুব বুদ্ধি খাটিয়ে যদি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, তাহলে 1/xটা থাকলো, 4টা থাকলো, এটা কিন্তু আমরা মনে মনে এখান থেকে ক্যালকুলেশনটা করে নিতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি যে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6 মানে উপর হলো 2, আর 3 দুগুণ 6 মানে উপর হলো 3। 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5/6। এই 5/6টা যদি আমরা টোটাল ওপাশে নিয়ে চলে যাই তাহলে মাইনাস কিন্তু 5/6 হয়ে যায়। আমরা এরকম পরীক্ষার সময় কিন্তু খুব শর্টলি অঙ্ক করতে হবে। তো খুব শর্টলি অঙ্ক করার জন্য আমরা কিন্তু ব্রেনে ফার্স্ট এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করব যে 3 আর 2 এই এই এরা দুজন হর। তো এই হরের তোমার গসাগু অবশ্যই 6 হবে। তো 6 যদি 3 দিয়ে 6 ভাগ করি 3 দুগুণ 6, তাহলে 2 হবে উপরে, আর 2 দিয়ে 6 ভাগ করলে 3 দুগুণ 6, তো উপরে হবে 3, 3 2 যোগ করলে হচ্ছে 5, 5/6। তা 5/6 এর পাশে চলে আসলো, তাহলে আমরা কিন্তু 4 ছক এখানে 24 মাইনাস 5/6 1/x ইকুয়াল টু পেয়ে গেলাম। তো এখান থেকে 1/x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 19/6। তো সিম্পল x ইকুয়াল টু 6/19 হবে। তো অপশান বি আমাদের অ্যান্সারটা হবে। নেক্সট আমাদের 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটা আছে 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, সেটা আমাদের বের করতে হবে। অপশানে এখানে দেওয়া আছে। তো এই অঙ্কটা বের করতে গেলে আমি ফার্স্ট বলবো তোমাদের কি করতে হবে, যে ফার্স্ট আমরা করব কি এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলো অর্থাৎ 6, 8, 10, 12 এই সংখ্যাগুলো কিন্তু আমরা উৎপাদকে ভেঙে নেব। উৎপাদকে যদি আমরা ভাঙি, মৌলিক উৎপাদকে ভাঙতে গেলে সবাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করবো, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তো আবার এই 3 আর 6 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তো 3 দিয়ে 3 অক্ষে 3, 4 থাকে 5 থেকে গেল, 3 দুগুণ 6। তো আবার যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 2 দুগুণ 4, 5 2 অক্ষে 2, তাহলে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 দুগুণ 6, তাহলে 120 কিন্তু হয়ে যাচ্ছে। তো লসাগুটা এদের এই অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি 6, 8, 10, 12 এদের লসাগুটা কত সেটা আমরা বের করার চেষ্টা করছি। এখন কথাটা হচ্ছে এদের লসাগু 120, তাহলে এই 120কে কিন্তু অবশ্যই 6 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। তার মানে কি 120 দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যাটি, সেই সংখ্যাটিও কিন্তু এই 6, 8, 10, 12 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। ওকে, তো আমরা 4 অঙ্কের কোন সংখ্যাটা এই 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য হবে, এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, 120 দিয়ে ভাগ করা যাবে 4 অঙ্কের সবচেয়ে বড় কোন সংখ্যাটা। 4 অঙ্কের সবচেয়ে বড় যে সংখ্যাটাকে এই 120 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকেও কিন্তু এই 6, 8, 10, 12 দ্বারা কিন্তু ভাগ করা যাবে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন চেক করতে হবে যে এই 120 দিয়ে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করা যাবে। তো সেটা আমাদের চেক করতে গেলে খুব সহজে আমরা 120 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9 এ ভাগ করব। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9 যদি ভাগ করি, প্রথমবার আমরা যদি এখানে
999 যদি আমরা 8 দিয়ে দিই, 8 দিয়ে দিলে 8 গুণ 120 যদি করি তাহলে 960 হয়ে যাচ্ছে, থাকছে 9 3 মানে 39। আমরা 9 নামিয়ে নিলাম। আমরা যদি আবার 3 বার দিই তাহলে 3 3 দুগুণ 6, 3 কে 3, তাহলে থাকছে কত 9 আর 3 39 থাকছে কিন্তু। তাহলে এই 39টা যদি এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যায় না থাকতো, এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ভিতরে যদি এই 39টা না থাকতো, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই 120 দিয়ে ভাগ করা যেত। আর সেই সংখ্যাটাকে যেহেতু 120 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কিন্তু সেই সংখ্যাটাকেও কিন্তু 6, 8, 10, 12 দ্বারা কিন্তু অবশ্যই ভাগ করা যেত। তাহলে আমাদের সেই 39 না থাকলে সংখ্যাটা কত হতো? তাহলে আমরা এখানে কি করব, 4টে 9-এর থেকে অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে 39টা আমরা বাদ দিয়ে দেবো। তো বাদ যদি দিয়ে দিই তাহলে 9 9 মিলে গেলে 0, 6 9 9 9960 হচ্ছে। তাহলে অ্যান্সার ফার্স্ট আমরা পেয়ে গেলাম 9960। তো অবশ্যই 9960 এটা 4 অঙ্কের সব থেকে বড় বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটাকে কিন্তু 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য করা যাবে। এটা কি আছে আমাদের 5 নম্বর অঙ্কটা আছে যে দুটি সংখ্যার গসাগু 29 ও তাদের লসাগু 1827, একটি সংখ্যা যদি 203 হলে অপর সংখ্যাটি কত? তো দেখো এখানে এই অঙ্কটা করতে হলে আমাদের কিন্তু একটা সূত্র আছে, যে সূত্রটা আমাদের মনে রাখার দরকার। সূত্রটা কি আছে, যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কিন্তু হয় লসাগু গুণ গসাগু। তো একটা সংখ্যা দেওয়া আছে যেহেতু 203, তাহলে একটা সংখ্যার জায়গায় যদি 203 বসিয়ে দিই, আর অপর আরেকটা সংখ্যা যদি আমরা x ধরে নিই, তাহলে 203 গুণ x ইকুয়াল টু কিন্তু হচ্ছে লসাগু মানে হচ্ছে তোমার 1827 গুণ 29 গসাগু। সেখান থেকে সিম্পল দেখতে পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে 1827 গুণ 29 বাই 203। এই 203 যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, তাহলে 9 দিয়ে কাটাকাটি করলে কিন্তু আমাদের 1827 হয়ে যাচ্ছে। তো 9 গুণ 29 যদি করি তাহলে অপর সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে। তো 9 নং 81, 1 হাতে হলো 8, আর 9 দুগুণ 18, 19 20 26, তো হয়ে যাচ্ছে 261। আমাদের কিন্তু অপশান সি অ্যান্সারটা হওয়া উচিত। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গেলে আমি বারবারই বলছি যে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, যে দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু হয় লসাগু গুণ গসাগু। তো এই জায়গাটা আমরা যদি মনে রাখতে পারি, সহজে এই ধরনের অঙ্কগুলো সবই করতে পারবো। ঠিক আছে, 12 তার স্কয়ার প্লাস 14 তার স্কয়ার প্লাস 16 তার স্কয়ার ইকুয়াল টু প্লাস ... 24 তার স্কয়ার। ঠিক আছে, এই অঙ্কটা যদি আমাদের করতে হয়, অর্থাৎ এটা একটা সমান্তর প্রকৃতিতে আছে। তো এই অঙ্কটা আমাদের করতে হলে আমরা দেখো, আমরা এই 12 তার স্কয়ার, এটার থেকে আমরা 2 তার স্কয়ার যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে কিন্তু পড়ে থাকছে 6 তার স্কয়ার প্লাস এটা পড়ে থাকছে 7 তার স্কয়ার প্লাস 16 তার স্কয়ার হয়ে গেল 8 তার স্কয়ার প্লাস এটা ... হয়ে গেল 12 তার স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার করলে হয় 4, আর এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে 6 এর থেকে কিন্তু 12 অবধি আছে। তো 6 এর থেকে যেহেতু 12 অবধি আছে, তো আমরা এটা নেব কি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ... প্লাস সোজা আমরা নেব কিন্তু 12 অবধি, 12 তার স্কয়ার। তো এখান থেকে যেহেতু 1 এর থেকে 5 অবধি নেই, সেই 1 এর থেকে 5 অবধি সংখ্যাটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 1 তার স্কয়ার প্লাস 2 তার স্কয়ার প্লাস 3 তার স্কয়ার প্লাস ... 5 তার স্কয়ার হয়ে গেল। এবার আমরা সমান্তর প্রকৃতিতে আমরা জানি, যদি a স্কয়ার প্লাস সমান্তর প্রকৃতিতে একটা সূত্র আছে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ... প্লাস n তার স্কয়ার। এটার যদি যোগ করতে হয়, এই যোগের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। যদি স্কয়ারের আকারে কোনো সংখ্যা থাকে, অর্থাৎ a স্কয়ার
ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার, মানে এনটার টার্ম যদি আমাদের যোগ করতে হয় স্কোয়ারের টার্ম, তাহলে কিন্তু আমাদের সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এই সূত্রটা কিন্তু যোগ করার সূত্র। তো এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে এখানে এন মানে আছে 12, তাহলে সূত্রটা হবে কি 4 ইন্টু 12 এন ইন্টু এন প্লাস ওয়ান মানে 12 প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান মানে 2 ইন্টু 12 প্লাস ওয়ান বাই সিক্স মাইনাস, এটাও সেমভাবে হবে এন মানে তোমার এখানে এন আছে 5, তাহলে 5 ইন্টু 5 প্লাস ওয়ান টু 2 ইন্টু 5 প্লাস ওয়ান বাই সিক্স। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো হয়ে যাচ্ছে কত, তাহলে হয়ে যাচ্ছে এখানে 4 ইন্টু হয়ে যাচ্ছে এখানে 6 দুগুণ 12, তাহলে 2 ইন্টু 12 আর 1 13, 13 গুণ 12 দুগুণ 24, 24 আর 1 25, 25। তার থেকে আমাদের বিয়োগ করতে হবে কত, এখানে হচ্ছে 5 ইন্টু 6, 5 আর 1 6, 6 6 কেটে যাচ্ছে, তো 5 ইন্টু 5 10 11। তো সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে কত, সেখান থেকে কিন্তু আমাদের হয়ে গেল, দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা তাহলে 25 দুগুণ 50, তাহলে 4 ইন্টু 25 দুগুণ 50, 50 গুণ 13 করলে কিন্তু হচ্ছে 650, তার থেকে বিয়োগ যাচ্ছে 55। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 ইন্টু হয়ে যাচ্ছে কত 595, তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 2380। তো আমাদের অপশান 2380 হবে। তো এখানে বি অপশানে আছে, তো আমরা অবশ্যই বি অপশানটা কিন্তু টিক দেবো। 7 নম্বর অঙ্কটা কি আছে, 7 নম্বর অঙ্কটা আছে কোনো টাকার 5 বছরের সুদ আসল 1920 টাকা ও 7 বছরের সুদ আসল তোমার 2208 টাকা, বার্ষিক সুদের হার কত। তো এটা সরল সুদের অঙ্ক। তো এই অঙ্কটা আমাদের করতে হলে ফার্স্ট করতে হবে এখানে যে 7 বছরের সুদ আসল দেওয়া আছে 2208 টাকা আর 5 বছরের সুদ আসল দেওয়া আছে 1920 টাকা। তো আমরা এইভাবে লিখতে পারি যে 7 বছর, আমি বোঝানোর জন্য করছি, ঠিক আছে, 7 বছরের সুদ আসল 2208 টাকা আর 5 বছরের সুদ আসল 1920 টাকা। তো দেখো 7 বছরের সুদ আসল থেকে যদি 5 বছরের সুদ আসল আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আসল কেটে যাচ্ছে, তাও আমাদের 2 বছরের কিন্তু সুদ পড়ে থাকছে। তো 2 বছরের সুদ কত টাকা হচ্ছে, তাহলে 2 বছরের সুদ হচ্ছে 8 আর দেখে 8 288 টাকা। তো দেখো 2 বছরের সুদ 288 টাকা হয়ে গেল। তাহলে সিম্পল এখান থেকে আমরা যে কোনো একটা বছরের সুদ বের করতে পারি, হয় 7 বছরের সুদ বের করব, না হলে 5 বছরের সুদ বের করব। তো আমরা সিম্পল ক্যালকুলেশনটা করতে পারি যে 2 বছরের সুদ যদি 288 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে তোমার 288/2, তাহলে 5 বছরের সুদটা কত হবে 288/2 গুণ হয়ে যাবে 5, তো 144। তো 144 গুণ 5 করলে হয়ে যাবে 5 4 5 20 0 2 4 5 20 22 2 আর 5 থেকে 5 6 7, তো 720 টাকা হচ্ছে কিন্তু সুদ। তো 5 বছরের এখানে সুদ আসল দেওয়া আছে কত, 5 বছরের সুদ আসল দেওয়া আছে 1920 টাকা। তো 5 বছরের সুদ আসল থেকে অর্থাৎ 5 বছরের সুদ আসল থেকে অর্থাৎ 1920 টাকার থেকে যদি আমরা 720 টাকা বাদ দিয়ে দিই, এই 1920 টাকা থেকে 720 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পড়ে থাকছে 1200 টাকা। এই 1200 টাকা কিন্তু আসল পড়ে থাকলো, তাহলে আমাদের আসলটা কিন্তু বেরিয়ে গেল 1200 টাকা। এখানে সময় 5 বছর বলা হচ্ছে, সময় 5 বছর যদি হয় 5 বছরের সুদ বলে দিচ্ছে 720 টাকা। তো সরল সুদের আমরা যে সূত্রটা জানি সেই সিম্পল সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। সূত্রটা কি ছিল, I=PTR/100। তো আয়ের জায়গায় অবশ্যই আমরা 720 বসিয়ে দেবো, পির জায়গায় 1200 টাকা বসিয়ে দেবো, টির জায়গায় 5 বছর, আর এর জায়গায় আর পার্সেন্টেজ বের করতে হবে, তো 8টা 8 থেকে গেল, তো 100 2 0 কেটে গেল, 5 × 60, তো R= হলো 720/60 কিন্তু। তো 12% হয়ে গেল। তো এখানে উত্তরটা কিন্তু এ অপশান হবে, 12% অ্যান্সারটা কিন্তু হবে, বুঝলে।
তো আমাদের 8 নম্বর অঙ্কটা কি আছে? 8 নম্বর অঙ্কটা আমাদের আছে গৌতম 72 কিমি পার ঘন্টা বেগে 160 কিমি পথ গিয়ে 40 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় বেগ কত? তো দেখতেই পাচ্ছি যে আমরা যাওয়ার সময় টোটাল পথটা যাচ্ছে 160 কিমি। তো 160 কিমি যাচ্ছে কত? 32 কিমি পার ঘন্টা বেগে। তো আমরা ফার্স্ট বের করে নেব যে 160 কিমি পথ যেতে ফার্স্ট গৌতমের কত সময় লেগেছিল। তো 160 কিমি পথ যেতে গৌতমের যে সময়টা লেগেছিল সেটা বের করতে গেলে আমরা কি করব, 32 কিমি পথ যাচ্ছিল 1 ঘন্টায়। তাহলে 32 কিমি পথ যদি 1 ঘন্টায় যায় তাহলে 1 কিমি পথও যাবে 1/32 ঘন্টা। তো 160 কিমি পথ মানে 160 কিমি পথ যেতে টোটাল টাইম লাগবে 160/32। তো এখান থেকে 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 5 ঘন্টা। তো 160 কিমি পথটা গৌতমের যেতে সময় লাগছিল কত? 5 ঘন্টা। সেমভাবে যদি ওই 160 কিমি পথ আবার ফিরে এসেছিল গৌতম কত কিমি বেগে? 40 কিমি পার ঘন্টা বেগে। তো এখানে বেগ বেড়ে গেছে, তো তাহলে সময় আমাদের কম লাগবে। তো আমরা বের করবো সেই 160 কিমি পথটাই গৌতম কত ঘন্টায় ফিরে এসেছিল। তো গৌতম ফিরে আসলে 40 কিমি যাচ্ছিল 1 ঘন্টা, সিম্পল সেখান থেকে 1 ঘন্টায় মানে 1 কিমি পথ যাবে 1/40 ঘন্টা। তো সেখান থেকে 160 কিমি পথ যেহেতু টোটাল টাইম হলো 160/40। তো এখান থেকে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 4 ঘন্টা। তো মোট টাইমটা লাগছে কত? 5 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 9 ঘন্টা। এই 9 ঘন্টায় টোটাল পথটা কত গেছিলো? ফার্স্ট গেছিলো 160 কিমি, আবার ফিরে আসছে 160 কিমি। তো 160 যদি আমাদের যোগ করতে হয় তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে কিন্তু 320। ঠিক আছে, 320 কিমি পথ ও টোটাল কয় ঘন্টায় গেছিলো? 9 ঘন্টায় গেছিলো। তাহলে এই টোটাল পথটাকে টোটাল সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওর গড় গতিবেগটা বেরিয়ে যাবে। তো টোটাল গড় গতিবেগ আমাদের বের করতে হলে 320 আমাদের ভাগ করতে হবে 9 দিয়ে। তো 320 9 দিয়ে ভাগ করলে আমাদের 3 দিয়ে দেবো, 3 নং 27 থাকছে 5। তাহলে 5 নং 45 থাকছে 5, পয়েন্ট নিয়ে 0 নেব। আবার 5 নং 45, তো আবার থাকছে 5, আবার পয়েন্টের জন্য 0, আবার 5 নং 45, তো থাকছে 5। তো এইভাবে 5 5 হতেই থাকবে। তো আমরা যদি পয়েন্টের পরে 2 ঘর নিই, তো পয়েন্টের পরে 2 ঘর যদি নিই তাহলে হওয়া উচিত 35.56 কিমি পার ঘন্টা। এটা কিন্তু আমাদের হওয়া উচিত, কারণ আমরা জানি পয়েন্টের পরে 2 ঘর যদি নিতে হয় 2 ঘরের পরে যে সংখ্যাটা থাকে সেটা 5 কিংবা 5-এর বড় হলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হয়। তো এটা কিন্তু হওয়া উচিত 35.56 অর্থাৎ 35.56 কিমি পার ঘন্টা গড় বেগ হওয়া উচিত। কিন্তু আমাদের অপশানে যেহেতু একটাও নেই, এখানে দেখতেই পাচ্ছ অপশানে কিন্তু একটাও নেই। 72 কিমি, এটা 71 কিমি, এটা 36 কিমি পার ঘন্টা, এটা 35.55 কিমি পার ঘন্টা। কিন্তু এই অপশানটা অর্থাৎ ডি অপশানটা কিন্তু আমাদের আছে এই যে আমাদের যে অ্যান্সারটা তৈরি করলাম সেই অ্যান্সারের কাছাকাছি, অর্থাৎ ওরা 1 যোগ করিনি, ওরা 35.55-তে যদি রেখে দেয় তাহলে এই অপশানটা কিন্তু আমরা ডি অপশান চুজ করব। তো এখানে অ্যান্সারটা কিন্তু অবশ্যই ডি অপশানটাই হবে। আমরা কিন্তু 35.56 নেব না, কারণ ওরা কিন্তু ওই নাম্বারটা যোগ করে কাউন্ট করে দেখায়নি। তো আমাদের এখানে 35.55 অবধিই নিয়েছে, তো আমরা ওই অবধি নিয়ে আমরা ডি অপশানটা কারেক্ট করে দেবো। নেক্সট অঙ্কটা আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট অঙ্কটা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:4 হলে ক্ষতির শতকরা হার কত? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাতটা 5:4 দেওয়া আছে, অর্থাৎ 5টা যদি ক্রয় মূল্য ধরি আর বিক্রয় মূল্যটা যদি 4 ধরি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কিন্তু বেশি ছোট, অর্থাৎ ক্রয় মূল্যটা বড় হয়ে যাচ্ছে আর বিক্রয় মূল্যটা ছোট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অবশ্যই ক্ষতি হবে, কারণ আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয়। লাভটা কখন হয়? যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বড় হয়। তো এখানে ক্ষতি হচ্ছে। তো কত টাকা ক্ষতি হচ্ছে? যদি আমরা 5 টাকা ক্রয় মূল্য ধরি আর বিক্রয় মূল্য যদি 4 টাকা ধরি তাহলে ক্ষতি কিন্তু 1 টাকা হয়ে যাবে। তাহলে ক্ষতিটা 1 টাকা হচ্ছে কত টাকায়? 5 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকা কত টাকা ক্ষতি হবে বের করতে হবে। তো 5 টাকায় 1 টাকা যদি ক্ষতি হয় 1 টাকায় হবে 1/5, তো 100 টাকা অবশ্যই ক্ষতি হবে 100/5। তো 5 কুড়ি 100, তো অবশ্যই 20% ক্ষতি হয়ে যাচ্ছে। তো অপশান এটা অ্যান্সার হবে। অঙ্কটা কি আছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 25, 73 ও 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তো
এই ধরনের অঙ্কগুলো আমরা আসে, এই ধরনের অঙ্কগুলো আমাদের ক্যালকুলেশন আমাদের ব্রেনেই করতে হবে। তো ব্রেন ক্যালকুলেশনটা কেন বলছি, কারণ এখানে কিন্তু অপশান চুজ করে, মানে অপশানের উত্তরগুলো দেখে আমাদের কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে, তাহলে অঙ্কটা খুব সোজা হয় এবং খুব তাড়াতাড়ি হয়। তো দেখো আমি এখানে যদি ভাগ করি, যে 97 দিয়ে তো সবাই 97 দিয়ে 97 ভাগ করা হচ্ছে, কিন্তু 73 আর 25কে ভাগ করা হচ্ছে না, তো অবশ্যই ওটা হবে না। তো অপশান এই তিনটের ভিতরে হবে। তো আমরা যদি 24টা দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তো 24 গুণ 1, 24 24, ভাগশেষ থাকছে 1। 24 গুণ 3 করলে 3 24 তোমার হয়ে যাচ্ছে 72, ভাগফল থাকছে কিন্তু 1। আর 24 গুণ 4 করলে তোমার 4 24 96, ভাগফল কিন্তু থাকছে 1। তো আমরা দেখতেই পাচ্ছি যে 25 ইকাল টু হচ্ছে 24 গুণ 1 যোগ 1, মানে ভাগশেষ 1। তোমার এদিকে 73 ইকাল টু থাকছে 3, মানে 24 গুণ 3 যোগ 1, মানে 3 4 12, আর 72 যোগ 1, মানে ভাগশেষ 1 থাকছে। আর 96 ইকাল টু 24 গুণ হয়ে যাচ্ছে 4, ভাগশেষ কিন্তু 1 থাকছে। 96 আর 1 97। তো আমরা দেখতে পাচ্ছি অপশান এটা কিন্তু অ্যান্সার হবে। তো আমাদের ফার্স্ট অপশানটাই যেহেতু মিলে গেল, তো সেকেন্ড অপশানটা আমরা আর গেলাম না। যদি না মিলতো তাহলে কিন্তু এই অপশান ধরে আমাদের ভাগটা করতে হতো, ব্রেনে ক্যালকুলেশনটা করতে হতো। তো তোমরা সবাই বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সোজা। আমাদের এটা রেলওয়ে গ্রুপ ডি ও এনটিপিসির পার্ট 2, এর নেক্সট সপ্তাহে আমি পার্ট 3 তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে, তো আরেকবার বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন। ওকে।